জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব ফয়সাল মাহমুদ শান্ত। জনাব ফয়সাল মাহমুদ শান্ত, আপনাকেও আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ এবং সেই সাথে স্বাগত এবং ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর। ১০০ দিনের সফলতা ব্যর্থতা আ ছোট্ট করে। একেবারেই ছোট্ট করে বলব, আপনাকে ধন্যবাদ। ১০০ দিনের জায়গা থেকে আমি ইব্রাহিম ভাইয়ের সাথে ওইভাবে একমত না যে আসলে এই সরকারের সময় আমরা সফলতা হই নাই। বা হচ্ছে শূন্যভাগ কিংবা আসলে কম, এটা আমি বলতে চাই না। এজন্য যে এই সরকারের প্রতি আমাদের অনেক অভিযোগ অনুযোগ আছে। কিন্তু সেই অভিযোগ অনুযোগটাকে আমরা আসলে ব্যর্থতার পর্যায়ে নিয়ে যেতে এই মুহূর্তে চাই না। কারণ আমাদের একটা ১ম এ অভিযোগ ছিল যে এই সরকারের সংস্কারের কোনো রোড ম্যাপ নাই। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে সরকার কয়েকটা সংস্কার কমিশন করেছে এবং বলেছে ডিসেম্বরের মধ্যে তাদেরকে একটা চূড়ান্ত রোড ম্যাপ দিতে হবে। তার মানে এটা কিন্তু অলরেডি ডিসেম্বর আমাদের অপেক্ষা করে বলতে হবে যে তারা রোড ম্যাপ দিতে পারছে কিনা। দ্বিতীয় যে জায়গা, যেমন তিনি বিএনপির একটি অঙ্গ সংগঠনের রাজনীতি করেন। এই সরকারের সবচেয়ে বড় সফলতা তো এটিই যে তারা এই গত ১৫-১৬ বছরে কোনো ব্যবসা-বাণিজ্য করতে পারতেন না। রাস্তাঘাটে বের হলেই মাইর খেতেন এবং হাজার, হাজার মিথ্যা মামলায় বিএনপি এবং জামাতের থেকে বেশি কিন্তু কেউ ভোগে নাই। তার মানে এই ভোগান্তি থেকে যে তারা মুক্তি পেয়েছেন, এটাও তো একটা বড় সফলতা। আমরা ৫ তারিখ থেকে ৮ তারিখ একটা সরকারবিহীন অবস্থায় যে অরাজক পরিস্থিতি দেখেছি। কিন্তু আমি আবার এই সরকারকে সফলও বলতে চাই না। আমি বলতে চাই এই সরকার আসলে নির্বাচন করে, রাজনীতি করে ক্ষমতায় আসে নাই। এই সরকার নিজের যোগ্যতায় ক্ষমতায় আসে নাই। এই সরকারকে ছাত্র জনতা এবং জনমানুষ বসিয়েছে। এজন্য জনমানুষ আসলে চায় তার পূর্ণ আকাঙ্ক্ষার একটা বাস্তবায়ন দেখতে। এখন সেটা তো একটা লম্বা সময়ের বিষয়, সেটা কতটুকু তারা পারবে না পারবে, যে কারণে আমরা সরকারকে অনেকভাবে ব্যর্থ বলি। কিন্তু এই সরকারটা যদি দীর্ঘদিন ২০ বছর রাজনীতি করে আসতো, তাহলে তার একটা প্ল্যান থাকতো, সেই প্ল্যানের আলোকে আমরা মাপতে পারতাম যে সে কতটুকু সফল হয়েছে। কিন্তু কিছু জায়গায় তো চরমভাবেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেমন আ আওয়ামী লীগের যেই সন্ত্রাসীরা, তাদেরকে বিচার প্রক্রিয়ায় আনার ব্যাপারে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু এই ব্যর্থতাটা যেহেতু এটা জনতার সরকার, এই ব্যর্থতাটা সরকারের সাথে, সাথে ৩ টা গ্রুপকে একই সাথে নিতে হবে। একটা হচ্ছে, যেমন এই সরকারের ব্যর্থতা রয়েছে, বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর এখানে ব্যর্থতা রয়েছে। কারণ বড় রাজনৈতিক দলগুলো কিন্তু বলতে পারবে না যে তারা সরকারের বাহিরে আছে। দেখবেন আপনি আইন বিভাগে যান, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি গুলোর যান, এলাকাগুলোতে ডিসিএসপি যান, বিএনপি মনা ব্যক্তিরা, জামাত মনা ব্যক্তিরা কিন্তু তারা কিন্তু ক্ষমতা পেয়েছে। তার মানে এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু সরকার যেমন যে জায়গাগুলোতে আমি ব্যর্থ বলছি, সেই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো যারা এক্সিস্টিং রাজনীতি করছে আওয়ামীবাদে, তারা ব্যর্থ হয়েছে। এবং একই সাথে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষা, আপনারা মিডিয়ায় কাজ করেন, কেউ আইন প্রশাসনে কাজ করে, কেউ ব্যবসা সেক্টরে কাজ করে, প্রত্যেকের উচিত ছিল এগিয়ে এসে এই দেশটাকে একটা ভালো পথে উঠিয়ে দিয়ে তারপর একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সিস্টেম চালু করা। সেই জায়গায় সরকার সবাইকে নিয়ে ব্যর্থ হয়েছে, কিংবা সবাই একসাথে সরকারকে ব্যর্থ করেছে। এই সরকারের ব্যর্থতার জন্য আপনারা অংশীদার কিনা? ব্যর্থতার দায়টা আপনারা নেবেন কিনা? আমরা মানে নাগরিক কমিটি নাকি হচ্ছে আপনি বলতে নাগরিক কমিটি। এই সরকারের ব্যর্থতার দায়, ওই যে বললাম যে প্রত্যেকটা স্টেক হোল্ডারের জায়গা থেকে আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আমরা আমাদের সমালোচনা করে বলি, তাহলে মনে হয় যে আমরা যদি আরো ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারতাম, সরকারকে আরো ভালোভাবে গাইড করতে পারতাম। যেমন আমরা নাগরিক কমিটি থেকে কিন্তু যখন রাষ্ট্রপতি এবং সংবিধান ইস্যু এসেছে, আমরা ৩০টির অধিক রাজনৈতিক দলের সাথে বসেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি একসাথে গিয়ে তাদের সাথে রাষ্ট্রপতি ইস্যুতে আমরা কিন্তু এরকম সরকারের যেই জায়গাগুলোতে এরকম জায়গাগুলোতে, এটা তো রাষ্ট্রপতি ইস্যুতে আপনার ব্যর্থ হওয়ার পর গেছেন রাজনৈতিক দলের কাছে। না, আমরা আসলে তো সরকার না ব্যর্থ, আমরা আসলে কিন্তু প্রথমত আন্দোলন আপনারা শুরু করেছেন, আপনারা ব্যর্থ হওয়ার পর জনতা আন্দোলন রাজনৈতিক দলের কাছে গেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি হচ্ছে এমন যে আসলে আপনি রাজনৈতিক দল করেন কিংবা আপনি সরকারে থাকেন, আপনি সবসময় আন্দোলনের মাঠ ডিসাইড করতে পারবেন না। জনতার আকাঙ্ক্ষা আপনি অনেক সময় আন্দোলনের মাঠে যেতে বাধ্য হবেন। তো রাষ্ট্রপতির ইস্যুতে একটা দ্বিপাক্ষিক ইস্যু ছিল। নাগরিক কমিটিও মনে করেছে যে রাষ্ট্রপতি আসলে অবৈধতা থাকার যোগ্যতা নাই, একই সাথে জনতাও মনে করেছে। তো দ্বিপাক্ষিক ইস্যুতে আমরা একত্রিত হয়েছি এবং আমরা একটা পর্যায়ে গিয়ে মনে করেছি যে এই ইস্যুটা শুধু আমাদের একক সিদ্ধান্তের বিষয় না কিংবা চাওয়ার বিষয় না, এই জায়গায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের প্রয়োজন আছে। আমরা এভাবে সবগুলো দলের সাথে বসে আলাপ করেছি। এরকম আমরা মনে করি যে সরকারকে যদি আরো আমরা বিভিন্ন বিষয়, যদি আমি বলি আপনারা ব্যর্থ হলে রাজনৈতিক দলের কাছে যান, যদি এরকম হয়, বিষয়টা কি এরকম না? আমাদের আসলে যদি আপনারা যদি সফল হতেন, যেতেন রাজনৈতিক দলের কাছে? এইটা আসলে আমি মনে করি না যে আসলে এটা আমাদের সফলতা ব্যর্থতার জায়গা। খালেদা জিয়ার বক্তব্য আপনারা জানেন, তিনি বলেছেন যে আসলে তারা ক্ষমতায় আসলে সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, প্রথম কাজ হবে তারা এটা। কিংবা হচ্ছে এই রাষ্ট্রপতি যে আসলে একটা স্বৈরতন্ত্র টিকিয়ে রেখেছিল, সেটা তো বিএনপি জামাতের উপরে নিপীড়ন করেছিল। তো আমরা মনে করি গণঅভ্যুত্থানের অংশীজন যদি রাজনৈতিক দলগুলো দাবি করে, তাহলে এখানে আসলে সবার ব্যর্থ হওয়ার জায়গা। বিএনপি তো আরো অনেক কিছু বিষয় আপনাদের সাথে দ্বিমত পোষণ করে, বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। তারা কোনো নিষিদ্ধ চায় না, কিন্তু আপনারা নিষিদ্ধ চেয়েছেন, ওনারা নিষিদ্ধ চায় না। এই ব্যাপারেও দ্বিমত আছে আপনাদের সাথে, রাষ্ট্রপতির বিষয়তেও দ্বিমত আছে।
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় আসলে আমাদের মতামতটা হচ্ছে আগে আসলে বিচার প্রক্রিয়াটা শেষ হতে হবে, তারপরে আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমরা বলছি। যেমন আমরা ছাত্রলীগের বিষয়ে মনে করেছি যে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ইমিডিয়েটলি এদেরকে নিষিদ্ধ করেই এইটা নিশ্চিত করা দরকার। কিন্তু আওয়ামী লীগ ইস্যুতে আমাদের বক্তব্যটা হচ্ছে যে আওয়ামী লীগের যে পুঙ্খানু বিচার সেটি আওয়ামী লীগকে বুঝিয়ে দিতে হবে। এখানে আওয়ামী লীগের জুলুম করা যাবে না। বিচার কার্য তো অনেক দীর্ঘমেয়াদী বিষয়। দীর্ঘমেয়াদী বিষয় যদি হয় তাহলে সেই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে সেখানে যদি 5 বছর লাগে 5 বছর আওয়ামী লীগের রাজনীতি, তারপরে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে যে আসলে সে কোন রাজনীতিতে আসবে। আপনি আজকে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন যে আজকে আপনারা সারা দেশে ডিসেম্বরের মধ্যে সব থানায় কমিটি করা হবে। কেন ডিসেম্বরের মধ্যে কেন করা হচ্ছে একটু জানতে চাই। আচ্ছা, কমিটির বিষয়ের আগে আমি ইব্রাহিম ভাইয়ের একটা আলাপে একটু রেসপন্স করতে চাই। সেটি হচ্ছে যে আওয়ামী লীগের ইস্যুতে সবচেয়ে বড় দল বাংলাদেশের বর্তমান সময়ে বিএনপির যে একটা দোদুল্যমান অবস্থা আমার কাছে মনে হয়। যেমন ছাত্রলীগের ইস্যুতে তারা চুপ ছিল, বা আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চায় কিনা, বা তারা এই জায়গা থেকে তারা যদি মনে করে, মানে আমি এটা বিনয়ের সাথেই বলতে চাই, তোমার একটি দলের সামগ্রিক সিদ্ধান্ত নিশ্চয়ই তাদের রাজনীতি আছে, কিন্তু তারা যদি মনে করে যে আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে তাদের সফট পাওয়ার, তাদেরকে আওয়ামী লীগকে তারা জাতীয় পার্টির মতো বানিয়ে রাখবে এবং তাদের একটা ডেমো বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে তারা আবার যেভাবে ইচ্ছা সেভাবে চালাইতে পারে, এইরকম যদি মনে করে, তাহলে আমি মনে করবো যে আওয়ামী লীগ বিএনপিটা কমপ্লিটলি একটা ভুল রাজনীতি করছে। কারণ বাংলাদেশে আমি বলছি, এটা আমি অনুমান করে বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগের বা ফ্যাসিস্টদের 100 প্রতিষ্ঠান ছিল, এর মধ্যে একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখনো 99টা প্রতিষ্ঠান কিন্তু স্টিল বাংলাদেশে আছে, কালচারাল বলেন, মিডিয়া বলেন, প্রত্যেকটা সেক্টরে। সো সেই জায়গা থেকে, এবং যে সকল দলের অংশগ্রহণ বলতে আমার ধারণা ডক্টর যেটা বুঝেছেন নিশ্চয়ই আওয়ামী লীগকে সহ বুঝান নাই, কারণ তারা যখন সকল দলের সাথে সংলাপের কথা বলছেন তখনও তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাকি দলগুলো বলছে। সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া কিংবা নিষিদ্ধ করা কিংবা শাস্তির আওতায় আনার সাথে কোনো কন্ট্রাক্ট করে না। প্রশ্নটি হচ্ছে যে আমরা ডিসেম্বরের মধ্যেই কেন আসলে কমিটি চাচ্ছি। আমরা শুরু থেকেই বলেছি যে গণঅভ্যুত্থানটি হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে, সেক্ষেত্রে ছাত্ররা একটা অর্গানাইজড একটা ফোর্স ছিল, তারা বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা বাংলাদেশে একত্রিত হয়েছিল। নাগরিকরা আসলে একত্রিত ছিল না, নাগরিকদের মধ্যে কিন্তু শুধুমাত্র সাধারণ নাগরিক ছিল না, রাজনৈতিক দলের কর্মীরাও ছিল, বিএনপির কর্মীরা ছিল, জামাতের কর্মীরা ছিল। এখন বিএনপি জামাতের কর্মী যে যারা ছিল তারা কিন্তু গণঅভ্যুত্থানের পরে, আগে না হয় তারা গোপন থাকতে হয়েছে কিংবা পরিচয় লুকিয়ে থাকতে হয়েছে, গণঅভ্যুত্থানের পরে কিন্তু তারা তাদের দলের মতো করে তাদের নিজস্ব চিন্তাধারায় দেশকে সংস্কার কিংবা দেশকে ভালো করার জন্য কাজ করে যাচ্ছে নিজ নিজ দলের জায়গা থেকে। এখন আপনি আমি যারা আসলে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, নিজের জীবন বাজি রেখে এই দেশটা সংস্কার করতে চেয়েছি কিংবা দেশের ভালো চেয়েছি, আমার জন্য তো কোনো প্ল্যাটফর্ম নাই। তো এই জন্যই এই উদ্যোগটার জায়গা থেকে আমরা মনে করেছি ওই জনতা যে আসলে সত্যিকার অর্থে ফ্যাসিস্ট ব্যবস্থা বিলোপ করার জন্য রাস্তায় নেমেছিল, তার কোনো দলীয় ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য না, এই মানুষের একটা প্ল্যাটফর্ম দরকার, সেই জায়গা থেকে নাগরিক কমিটি কাজ করেছে। এবং আমরা মনে করেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার যখন টেনশন শুরু হবে, এলাকাগুলোতে যখন দলীয় কর্মীদের দ্বারা এলাকার মানুষজন আবার যখন এক ধরনের বিতৃষ্ণার শিকার হবে, তখন তাদের একটা প্ল্যাটফর্ম দরকার, যেই প্ল্যাটফর্মে তারা তাদের অধিকার নিয়ে কথা বলবে। সেজন্য আমরা মনে করছি যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে আমরা সারা বাংলাদেশে অন্তত থানা কমিটি আমরা দিতে চাচ্ছি। আমরা ভালো রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, যে সারা দেশে আপনাদের নেটওয়ার্ক ভালো, সেক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে কি আপনারা কি রাজনৈতিক দল করার পরিকল্পনা ছিল আপনাদের? আমাদের একটা পয়েন্টের উপরই আমরা দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থান করেছে শুধুমাত্র তার অধিকার নিশ্চিত হওয়ার জন্য। সে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য কিংবা এই আসিফ নাহিদ এখন উপদেষ্টা হয়েছে, আসিফ নাহিদ কে উপদেষ্টা বানানোর জন্য বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থান করে নাই, করেছিল ফ্যাসিলিটি ব্যবস্থা বিলোপ এবং তার অধিকার নিশ্চিত করার জন্য। তা আমরা মনে করি নাগরিক কমিটি হিসাবে আমাদের রাজনৈতিক দল হব কি হব না, এই সিদ্ধান্তটা হবে যে আমরা যখন একটা জায়গায় বুঝতে পারবো যে আসলে আমরা ফ্যাসিলিটি ব্যবস্থার বিলোপের একটা পর্যায়ে পৌঁছতে পেরেছি, তখন এরপরে আমাদের মধ্যে যদি কেউ সিদ্ধান্ত নেয় যে আমরা রাজনীতি করব, যে সেই ফ্যাসিলিটি ব্যবস্থা বিলোপ ধরে রাখার জন্য আমাদের সরকার চালাইতে হবে, আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে, তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাবো। যদি মনে হয় যে না, যারা রাজনৈতিক দলগুলো আছে তারাই ভালো করছে, আমরা তাদেরকেও সমর্থন করতে পারি। সিদ্ধান্ত দোদুল্যমান, সিদ্ধান্তটা দোদুল্যমান না, সিদ্ধান্ত খুব কনক্রিট যে আমরা এখন রাষ্ট্র সংস্কারের রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করব। যখন এই জায়গাটা হবে তারপরে আমরা বাকি স্টেক হোল্ডারদেরকে নিয়ে আলাপ করে আমরা নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করবো কিনা সেটি। কিন্তু আপনাদের তো আজকে ফেসবুকে যেটা বলছে আপনারা ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত হন, তারা আপনারা নির্বাচনের ট্রেনে উঠে গেলেন। ব্যালট বিপ্লবের জন্য কিন্তু আমরা বুঝাই নাই যে আসলে নাগরিক কমিটিকে ভোট দিতে হবে। আমরা বলছি যে গত 16 বছর 17 বছরে যে মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় কিন্তু মানুষ আসলে ব্যালটের মুখ দেখতে পারে নাই। তো আমরা আসলে দেশের ওইরকম একটা জায়গায় যেতে চাই যেখানে একেবারে একজন কৃষক, সে হয়তো 5 বছরে তার রাষ্ট্র অংশগ্রহণের উৎসবই হচ্ছে ব্যালট। তো সেই বিপ্লবে
যে মানুষ যেন অংশগ্রহণ করতে পারে, সেই জন্য যে রাষ্ট্র প্রস্তুত হওয়া দরকার, সেই জন্য এলাকার যে এই চাঁদাবাজি, গুন্ডামি, ভণ্ডামি এই সমস্ত জায়গা থেকে বের হয়ে এসে একটা সহমতদের কিংবা সহাবস্থানের রাজনীতি যে করা দরকার, সেই জায়গায় আসলে মানুষকে ব্যালটের সাথে কানেকশন করার কথাই আসলে আমরা বলছি। বলছেন কিন্তু আমরা আসলে বলছি না যে আমাদেরকে ভোট দিন মানে আপনারা। আপনারা রাজনীতি করবেন এরকম মন মানসিকতা আপনার নাই? না, আমরা বলছি যে এই এই ফ্যাসিলিটি ব্যবস্থা বিলোপ ধরে রাখার জন্য যদি আমাদের রাষ্ট্র চালানোর যদি দরকার হয়, সময়ের প্রয়োজন রাজনীতি করতে হয়, নির্বাচন of করতে course হয়, আমরা রাজনীতি আপনারা করব। যাবেন। মানে এখন পর্যন্ত আপনাদের কোনো পরিকল্পনা না, নেই? এখন পর্যন্ত নাগরিক কমিটি কোনোভাবেই রাজনৈতিক দল হিসেবে কাজ করছে না, কিন্তু আমাদের সমস্ত কার্যক্রম রাজনৈতিক। ধন্যবাদ। আপনারা নাগরিক কমিটি রাজনীতি করতে চান, নির্বাচনও করতে চান ওদের ভবিষ্যতে। আহ, সেই কারণে কি নির্বাচনী রোডম্যাপ একটু দিতে দেরি হচ্ছে? আপনারা দল গঠন করবেন এই কারণে? না, আমাদের সাথে সরকারের এই নির্বাচনী রোডম্যাপের কোনো সম্পর্ক নাই। সরকারের প্রক্রিয়ায় কাজ করছে। সরকার যে সমস্ত জায়গায়, আমরাও সরকারের সমালোচনা করছি যে সরকারের শুরুতেই উচিত ছিল এই নির্বাচন, সংস্কার সবকিছু একটা রোডম্যাপ দেয়া। সরকার সে জায়গায় ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতা আমরা স্পষ্ট করে বলি, আমাদের এখানে কোনো কার্পণ্য নাই। আবার সরকার যেসব জায়গায় সফল হয়েছে, সরকার যেসব জায়গায় কাজ করবে, সেটি বলতে আমাদের কার্পণ্য নাই। কারণ আমাদের যেহেতু ওই ধরনের কোনো ইন্টেনশন নাই যে আসলে আমাদের কি বলার উপরে আমাদের ভোটের রাজনীতি কিরকম হবে, আমাদের ক্ষমতা কিভাবে নিশ্চিত হবে, সেটা আমরা চিন্তা করছি না। এই জন্য আমরা স্পষ্টভাবে বলতে পারি, আমরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে পারি। দ্বিতীয় জায়গাটি, ইব্রাহিম ভাই যেটি বললেন যে তারুণ্যের রাজনীতিতে একটা সিদ্ধান্তহীনতা বা প্রবীণদের যে অভিজ্ঞতার জায়গাটি, এটি আসলে শেখ হাসিনার এটি বয়ান ছিল যে আসলে শেখ হাসিনা এত বিজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তি, তার বিপরীতে বাংলাদেশ গেলে উন্নয়ন থেমে যাবে, কিংবা তিনি যেভাবে দেশকে সাজিয়েছেন, একটা সময় বিএনপির অনেক কর্মীরা বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে মনে হয় সে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে না, যে কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন যে সব শিক্ষকরা আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিষদে যোগ দেওয়া শুরু করেছে। কিন্তু এই ডিজিএফআই, এনএসআই, পুরো গোয়েন্দা চক্র, জাল চক্র, ইন্ডিয়ান সাপোর্ট, অর্থনৈতিক দুর্নীতিবাজদের, অলিগারদের ব্যবস্থা, পুরো প্রক্রিয়া কিভাবে ব্রেক করতে হয়, কোন প্রক্রিয়ায় গেলে মাত্র 40 দিনের একটা টানা আন্দোলনে আওয়ামী লীগের মতো একটা 17 বছরের একটা স্টাবলিশ দাঁড়ানো দল, আপনারা যেখানে কথা বলতে পারেন নাই, মিডিয়াগুলোতে আমরা পেন ড্রাইভ ভরে ভরে ভিডিও পাঠিয়েছি, আপনারা প্রচার করতে পারেন না, ডিজিএফ এসে বসে থাকতো, সেই রকম জায়গা থেকে ফাঁকি দিয়ে কিন্তু তারুণ্য বাংলাদেশে, সেই তরুণদের নেতৃত্বে কিন্তু এই বড় বড় প্রবীণ দল যাদের কথা বলছি, তারা কিন্তু সে লাইনে দাঁড়িয়েছে। 5 তারিখে আমরা দেখেছি সবগুলো দল এসে এই ছাত্র জনতার মিছিলে এক দফায় এসে 3 তারিখে একত্রতা পোষণ করেছে। আমি মনে করি না যে আসলে সিদ্ধান্তহীনতার কোনো জায়গা আছে। আমি মনে করি তারুণ্যের যেই নেতৃত্ব, সেটি বাংলাদেশে ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং তারুণ্যের জায়গাটি বড়। দ্বিতীয় একটি জায়গা তারুণ্যকে আমি কেন বেশি গুরুত্ব দিচ্ছি, সেটি হচ্ছে যার বয়স আজকে 26 বছর, সেই ছেলেটা 10 বছর আগে রাজনীতি বোঝা শুরু করেছে। 10 বছর পর থেকে সে বোঝা পর থেকে শুনেছে যে তারেক রহমান তো চোর। সে শুনে গেছে খালেদা জিয়া তো 2 কোটি টাকার মামলার আসামি। এই যে প্রজন্ম দেখেন, এই 26 থেকে 18 বছর, এই পুরো প্রজন্মটি কিন্তু আওয়ামী লীগের বয়ানে বিশ্বাস করেছে। সেটা জানছে বিএনপি খারাপ, এরা খারাপ, বাকিরা খারাপ, শুধুমাত্র আওয়ামী লীগই ভালো। তার মানে এই প্রজন্মকে কিন্তু আপনার এই প্রজন্মের মেন্টালিটি দিয়েই তাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি আজকে রাস্তা আটকায় হচ্ছে তাকে তার জনভোগান্তি দিয়ে তাকে আপনি রাজনীতি ইনক্লুড করছেন, সে হবে না। তারেক রহমান, খালেদা জিয়া যে আপসীন নেত্রী, এটি কিন্তু খালেদা জিয়া আপসীন নেত্রী আমরা মনে করি, এবং মনে করি বিধেই মনে করি যে তার যে সংবিধান সম্পর্কে যে অবস্থান, সেটিকে আমরা ওন করি। কিন্তু এই তারেক রহমান কিংবা খালেদা জিয়া যেইভাবে এখন স্পিচ দিচ্ছে, যেইভাবে তারা আপসীন কথা বলছে, সেটি কি তার মাঠ পর্যায়ে পৌঁছাইতে পারছে কিনা বা পৌঁছানো যাচ্ছে কিনা, এটি আসলে এখন রাজনীতির বড় সংকট। যে তরুণরা কিন্তু এটি পেরেছে। তরুণরা 3 তারিখ 4 তারিখে যখন কারফিউ চলছে, ইন্টারনেট ছিল না, তখনও তারা যেটি চিন্তা করেছে সেটি কুড়িগ্রামে কিংবা হচ্ছে সেটি বরগুনাতে গিয়ে পৌঁছেছে। তো এই চেইন অফ কমান্ডটা আসলে নিশ্চিত করতে হবে যে আসলে দলের নেত্রীর যে আপসীন অবস্থা। আপনাদের আন্দোলনে কি চেইন অফ কমান্ড ছিল, নাকি ছাত্র জনতা সবাই আপনাদের আন্দোলনে অনুপ্রেরণা পেয়ে কিংবা মানবিকতার কারণে মানুষ ঝেপে পড়েছে? না, আমি চেইন অফ কমান্ড বলতে আমি সাংগঠনিক চেইন অফ কমান্ড বুঝাচ্ছি না। আমি বুঝাচ্ছি যে মনে করেন যখন 9 দফা হলো, তখন ডিবি অফিসে কিন্তু একটা নাটক করা হয়েছিল 6 জন সমন্বয়ককে নিয়ে, কিংবা আরেকজন 8 দফা দিয়েছিল। এই তিনটার মধ্যে ছাত্র জনতা কিন্তু তাদের একটা চেইনে এটি পৌঁছাতে পেরেছে এলাকা পর্যন্ত, যে না 9 দফাটাই রাইট। মানুষ কিন্তু এই ডিবি অফিসের মিথ্যা বানোয়াট শোনে নাই। তার মানে এই যে নেতৃত্বের যে গুণাবলীটা, এইটা কিন্তু তরুণরা খুব সারা বাংলাদেশের মানুষকে কানেক্ট করতে পেরেছে এবং তাদের ধন্যবাদ। তরুণদের সেই আন্দোলনের সাথে কানেক্ট হয়েছে জনগণ। কিন্তু আপনারা যদি ধরেন আপনারা নির্বাচিত হয়ে গেলেন, এবং আওয়ামী লীগ, আমাদের স্বাধীনতার পর বিএনপি, আওয়ামী লীগ সবার ক্ষমতা দেখবার সুযোগ আমাদের হয়েছে, বলা হয় তারা সবাই কম বেশি দুর্নীতিতে জড়িত, আপনারা কি তার থেকে মুক্ত থাকতে পারবেন বলে মনে হয়? আমার কাছে মনে হয় যে এই মুক্ত থাকতে পারবো কিনা, এইটা তরুণদের অগ্রিম ওয়াদা দেওয়ার থেকে
তরুণদের এমন একটা প্রক্রিয়ার মধ্যে নিজেকে প্রমাণ করতে হবে যে জনগণ ডিসাইড করবে যে আসলে তুমি যদি দুর্নীতির প্রক্রিয়ার বাইরে না থাকো তাহলে আমি তোমাকে রাজনীতিতে নিয়ে আসবো না, তোমাকে সরকার চালাতে দিব না। মানুষ কিন্তু, আমরা যখন এলাকাগুলিতে গিয়েছি, মানুষ কিন্তু এটি বলেছে যে এতদিন রাজনীতির রোডম্যাপ, রুলস, নিয়মকানুন ঠিক করেছে ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা। এখন থেকে রাজনীতি রোডম্যাপ, নিয়মকানুন এগুলো জনগণ ঠিক করবে তার অধিকারের ভিত্তিতে। যদি কোনো এলাকায় তার এলাকার জনমানুষের অধিকার নিয়ে রাজনীতি করে তাহলে সে বাংলাদেশের রাজনীতি করতে পারবে, নয়তো রাজনীতি করতে পারবে না। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে এই কোন একটা পার্টিকুলার দলের ক্ষমতা আসাটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে বাংলাদেশে বড় বড় যে দলগুলো আছে, বিএনপি, জামাত বলেন, কিংবা তরুণরা যদি নেতৃত্বে কোনো দল তৈরি করে, এরা ক্ষমতায় আসে, কোনো সমস্যা নাই, কিন্তু ক্ষমতার আসার প্রক্রিয়াটা হতে হবে জনমানুষের রাজনীতি করে। শুধুমাত্র ব্যবসায়ী কিংবা কোনো পার্টিকুলার ভবন থেকে কোনো ধরনের রাজনীতির দিক নির্দেশন আসলে সেই রাজনীতি মানুষের মানবে না। সেই ক্ষেত্রে তো আপনারা আন্দোলন করে অন্তর্বর্তী সরকারকে একটা ক্ষমতা দিয়েছেন, এই 3 মাসের মধ্যেই তো আপনাদের ব্যর্থতা দেখা যাচ্ছে। যদি বলি কি, আপনারা যে সরওয়ার্দী হাসপাতালে এত আহত, তারা তাদেরকে তাদের অধিকার আদায়ের জন্য, তাদের চিকিৎসার জন্য তাদেরকে রাস্তায় 14 ঘন্টা অবরোধ করতে হলো, 14 ঘন্টা অবস্থান করতে হলো। সেক্ষেত্রে এটাকে আপনারা নাগরিক কমিটি যারা ছাত্ররা আন্দোলন করেছেন, এটাকে আপনারা ব্যর্থতা হিসেবে ধরেন কিনা? অফকোর্স আমরা মনে করি যে এই যে আজকে আহতদের রাস্তায় নেমে আসতে হচ্ছে, আমরা শহীদ পরিবারে যখন যাচ্ছি, শহীদদের ফ্যামিলি এখন অনেকে না খেয়ে আছে, শহীদদের ফ্যামিলির নামেও কিছু কিছু জায়গায় মামলা হচ্ছে। আমরা মনে করি এটি এই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যেই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, তারা এই শহীদদের এবং আহতদের চিকিৎসা দেওয়ার জন্য চরমভাবে ব্যর্থ হয়েছে। তাদের প্রাথমিক দায়িত্ব ছিল, তারা বিভিন্ন ধরনের আন্দোলন নিয়ে বসেছে, তারা রাজনৈতিক দলগুলোকে সন্তুষ্ট করার জন্য তাদের মূল কনসার্ন হয়ে গিয়েছে। এর জন্য বাইরে থেকে অনেকের দায় আছে, কিন্তু সেই দায়টিতে দিলে হবে না, কারণ যারা দায়িত্বে তাদেরকে দায় নিতে হবে। তারা মূল কনসার্ন হয়ে গেছে, কোথায় দায় কি আপনাদেরও আছে কি, কোথায় ভিসি নিয়োগ হয়েছে, মানে অবশ্যই সরকারের দায় রয়েছে। এবং সেই সরকারের দায়কে আমরা মনে করি সরকার যদি এই আহত এবং শহীদদের আকাঙ্ক্ষা এবং তাদের যেই প্রাপ্য সেটি যদি বুঝিয়ে না দিতে পারে, সেটি এই সরকারকেও জনগণ। উপদেষ্টা 14 ঘন্টা পরে গেল, এটা এই বিষয়টা আপনি এই বিষয়টা আমি অবশ্যই নেগেটিভলি দেখি, কারণ আহতদের ডিমান্ডটা বাংলাদেশের সর্বপ্রথম, এবং নাগরিক কমিটি সেই জায়গায় সরকার যদি এখানে দ্বিমত করে, আমরা মনে করি এই সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয় এবং জনমানুষ যদি সরকারের বিরুদ্ধে যায়, জনমানুষের পাশে নাগরিক কমিটি। দেশের রাজনীতি সরকারের বিরুদ্ধে গেলে তাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হয়, যেমন আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের ট্যাগ দেওয়া হতো। কে করেছে? বিএনপি জামাত করেছে। কে করেছে? জামাত করেছে। কে শিবির করেছে? ছাত্র দল, যেটা আপনাদের আন্দোলনের সময় ঠিক একইভাবে ট্যাগ দেওয়া হয়েছে। এখন আহতরা যারা, তারা এখন তাদের পক্ষ থেকে কেউ কেউ দাবি করছে উপদেষ্টা নিয়োগের বিষয় আছে, দাবি করছেন আহতদের মধ্যে থেকে উপদেষ্টা নিয়োগ করবে। এখন আপনাদের একজন জনাব সার্জিস আলম, তিনি একজনের ফেসবুক পোস্ট শেয়ার দিয়ে বলেছেন, আনসার লীগের পর সরকার এখন আহত লীগের খপ্পরে পড়েছে। অর্থাৎ ট্যাগ দেওয়ার রাজনীতি, ট্যাগ দেওয়ার সংস্কৃতি, যারা আহত তাদেরকে ছাত্রলীগ বা আহত লীগ বলা হচ্ছে। তাহলে কি আপনারাও কি সেই গতানুগতিক সেই রাজনীতির দিকে এগুচ্ছেন? প্রথমত হচ্ছে সরকার এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা সার্জিস আলম যেই পজিশন নিয়েছে, আমি আপনার ওই লেখাটি দেখিনি, দেখলে হয়তো আরো বলতে পারতাম, কিন্তু আমি মেসেজটি বুঝেছি যে আসলে তারা কি বুঝতে চেয়েছে। আমার কথা হচ্ছে এই ধরনের ট্যাগিং এর রাজনীতি এটি বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে হবে। মানে এটিও ফেসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য অন্যতম একটা মাধ্যম ছিল, কিন্তু আবার ট্যাগিং এর রাজনীতি আপনি মুছে দেওয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করতে যান, তাহলে আবার সমস্যা আছে। তার মানে আমাদেরকে খুব স্ট্রেট থাকতে হবে, আওয়ামী লীগ কিংবা হচ্ছে ফেসিবাদী যারা অপরাধ করেছে বিভিন্ন ধরনের, যেমন অপরাধের অনেক ধরনের মাত্রা আছে, গত 3টা নির্বাচন অংশগ্রহণ করা একটা অপরাধ ছিল। তো এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যারা যুক্ত ছিল এবং যে লীগ, তাকে লীগই বলতে হবে এবং লীগের মাত্রা, অপরাধের মাত্রা নির্ধারণ করতে হবে। আর যার আন্দোলনের অধিকারটা হচ্ছে বৈধ আন্দোলনের ভিত্তি আছে, তাকে সেই অধিকারের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। যেমন বিদ্যুতের ক্ষেত্রে আন্দোলন দেখেছি, সেখানে আমরা পরবর্তীতে শুনেছি যে একজন রাজন নামে একজন ব্যক্তি, যিনি আওয়ামী লীগের মদতে সেই আন্দোলনটি অর্গানাইজ করেছে। তো এইরকম জায়গা থেকে কিন্তু মানুষ তখন বলবে যে আসলে এখন বিদ্যুৎ লীগ তৈরি হয়েছে। তো এই জায়গাটাকে কিন্তু আপনি ট্যাগিং এর সাথে রিলেট করতে পারবেন। আবার অনেক ধরনের আন্দোলন হয়েছে যেটি আবার এই সরকার মেনে নিচ্ছে, কিন্তু এই সরকার যদি এখানে ট্যাগিং রাজনীতি করে, তাহলে এই সরকারের যে ইমেজ আছে সেই ইমেজটি সরকার ধরে রাখতে পারবে না, এবং এই জন্য তাকে আসলে সেক্ষেত্রে এই পোস্টে এটাও ছিল, যারা ছাত্রলীগ, যারা স্টুডেন্টদের কাছ থেকে মার খেয়ে আহত হয়ে তারাও এখন হাসপাতালে দখল করে বসে আছে, তারাই বেশিরভাগ আন্দোলনগুলো করছে। কিন্তু তিনি মূল জিনিসটা বলছেন যে আহতরা চিকিৎসা পাচ্ছে না। আহতদের একটা দাবি ছিল তাদেরকে 1 লাখ টাকা দেওয়ার একটা যে একটা প্রতিশ্রুতি ছিল, সেই টাকাটাও তারা পায় নাই। আমি মনে করি এই যে কথাটা, যে আসলে যারা
আন্দোলনে ছাত্রলীগের পক্ষ হয়ে মার খেয়ে চিকিৎসা দিয়েছে, এই যে ডিস্টিংশন জায়গাটা, জি। একজন ব্যক্তি ছাত্রলীগের পক্ষ হয়ে মার খেলে সে তো চাইবেই যে আসলে আহত হিসেবে দাবি করার জন্য, কিন্তু এটা নির্ধারণ করার দায়িত্ব তো আসলে আহত শহীদদেরকে নিয়ে যে কাজ করছে সরকার এবং বাকি অংশীজনদের কাজ করার দায়িত্ব। এখন সে চাইছে এবং সেটি যদি সত্যি সত্যি নির্ধারণ করে তাহলে পরিষ্কারভাবে বলুক যে এই 10 জন আহত ছাত্রলীগের সাথে ছিল, কিন্তু এটি বলে সমগ্র আহতদের যে অনুভূতি, তাদের সেটাকে যে অনুভূতি চিকিৎসা- আঘাত করা আঘাত করা